শুরু করে দেই, কারণ যেহেতু হচ্ছে আমাদের একটা সময় নির্ধারিত থাকে, এখন না শুরু করলে পরে আবার দেখা যাবে যে লেট হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা হচ্ছে গত ক্লাসে যারা করোনা আমি ইউটিউবে আপলোড দিয়েছি, দেখেছো যে আমরা সরকারি অর্থায়নটা করেছি, ঠিক আছে? তো গত ক্লাসে আমি বারবারই তোমরা শুনে থেকে দেখবা যে বলেছিলাম যে সরকারি অর্থায়ন অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক তোমার জ্ঞানমূলকের প্রশ্ন আসে। তারপরে হচ্ছে তোমার সরকারি অর্থায়ন কাকে বলে, অন্যান্য অর্থায়নের সাথে সরকারি অর্থায়নের পার্থক্য, এই ধরনের প্রশ্ন তোমার অনুধাবনে চলে আসে। এছাড়া তোমার প্রয়োগ এবং উচ্চতর দক্ষতাতেও কিন্তু সরকারি অর্থায়ন থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? তোমাদের যেই অর্থায়নের শ্রেণীবিভাগ আমরা পড়ছি, এর মধ্যে আসলে সরকারি অর্থায়নই সবচাইতে গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা তোমার আশা করি যে ইউটিউবে তোমরা ক্লাসটা দেখেছো, যারা ক্লাসটা করতে পারো নাই। তো আজকে আমরা আসলে পড়বো হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন নিয়ে আমরা শুরু করব, ঠিক আছে? তো আমি শুরু করি, তোমাদের কোথাও সমস্যা হলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। তো হচ্ছে দেখো, আন্তর্জাতিক শব্দটা যখনই আমাদের শুনবো তখনই আমরা বুঝবো যে এখানে আসলে আর দেশের মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ নাই। যখন দেশের মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ না থেকে দুইটা দেশ বা তিনটা দেশ বা দেশের বাইরে আমাদের বিজনেসটা ছড়িয়ে যায়, তখনই আসলে আমাদের সেই বিজনেসটাকে আমরা ইন্টারন্যাশনাল বিজনেসের মধ্যে ফেলতে পারি। আর যখন আমরা ইন্টারন্যাশনালি কেউ বিজনেস করব, তখন আমাদের অর্থায়ন প্রক্রিয়াটাও কিন্তু ভিন্ন হয়ে যাবে, ঠিক আছে? কারণ আমাদের দেশে আমরা যখন ব্যবসা করি, তো তখন আমরা আসলে কাজ করি হচ্ছে মূলত তোমার টাকা নিয়ে, আমাদের মুদ্রার নাম হচ্ছে টাকা। কিন্তু যখন আমি দেশের বাইরে অর্থায়ন করব, তখন আমাকে ডলার, পাউন্ড, তারপরে ইউরো, এই ধরনের মুদ্রা নিয়ে কাজ করতে হবে। যখন যে দেশের সাথে আমার ব্যবসা হবে, তখন আমাকে সেই দেশে মুদ্রায় কাজ করতে হবে। তারপরে এটা তো আছেই, এছাড়া যখন আমরা আন্তর্জাতিক অর্থায়নে যাব, তখন অনেক কিছু ব্যাপার দেখতে হয়, যেমন ধরো সরকারের কিছু নীতি আছে, এগুলোকে আমাদের ফলো করতে হয়। কোন কোন ব্যবসা আমরা করতে পারবো, কোন কোন ব্যবসা করতে পারবো না, এগুলা অনেক বিশাল অনেক কিছু বিষয় থাকে। তো এখন আমাদের বইয়ে এখানে একদম অল্প করে মূল কথাটা নিয়ে এসেছে। তো আমরা একটু দেখি যে এখানে কি বলেছে। প্রথমেই দেখো যে আন্তর্জাতিক অর্থায়নে আমদানি ও রপ্তানি খাতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়। এখন একটু দেখি আমরা আমদানি কি। আমরা যখন বিদেশ থেকে আচ্ছা, দুজন আছে, আমি একটু অ্যাডমিট করে নিই। আমদানি হচ্ছে আমরা যখন বিদেশ থেকে পণ্য নিয়ে আসি, সেটাকে আমরা বলছি আমদানি। আর যখন আমরা আমাদের উৎপাদিত পণ্য বিদেশে পাঠাচ্ছি, সেটাকে আমরা বলি হচ্ছে রপ্তানি। তো দেখো কি বলেছে, আন্তর্জাতিক অর্থায়নে আমদানি এবং রপ্তানি খাতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়। মিস, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলো। মিস, রফতানি আর মিস অনেক জায়গায় লেখা আছে রপ্তানি, আবার কয়েক জায়গায় লেখা আছে রফতানি। মিস, এই দুইটা কি কোনো আলাদা? দুইটা এক শব্দ না? রফতানি আর মানে এক জায়গায় দিয়েছে আর এক জায়গায় পর কথা বলছো। জি মিস, রপ্তানি আর রপ্তানি এক হবে, জায়গায় ঠিক আছে, রফতানি। রপ্তানি হবে, শব্দটা হচ্ছে আসলে রপ্তানি হবে, যেটা ইংরেজি শব্দ হচ্ছে ইম্পোর্ট, মানে যেটা তুমি তোমার এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই শব্দটাই ঠিক আছে। আচ্ছা, তো এটাই আমরা দেখবো ওকে যে মিস। রপ্তানি হচ্ছে যেটা আমরা বিদেশে পাঠাচ্ছি। আর খাতগুলো হচ্ছে বিষয়, ঠিক আছে? খাত বলতে এখানে বিষয় বোঝাচ্ছে যে কোন কোন বিষয়গুলো আমাদের এই আমদানি এবং রপ্তানির সাথে জড়িত। তো সেই বিষয়গুলো কিন্তু আমি এই বইয়ের পড়া শুরু হওয়ার আগেই বলেছিলাম। যেরকম বলেছি যে আমরা ব্যবসা করছি টাকা নিয়ে, বিদেশের সাথে ব্যবসা করতে গেলে তখন শুধু টাকা নিয়ে চিন্তা করলেই হবে না, ডলার, পাউন্ড এগুলা নিয়ে চিন্তা করতে হবে। তারপরে
বিদেশে তো আমরা চাইলেই সব ধরনের পণ্য পাঠাতে পারবো না। সরকার যে যে পণ্যগুলো পাঠানোর অনুমতি দিয়েছে সেগুলি পাঠাতে পারবো, আবার চাইলেই সব ধরনের পণ্য আনতে পারবো না। এই সমস্ত বিষয় নিয়েই আসলে তোমার এই আন্তর্জাতিক অর্থায়নে আলোচনা করা হয়। এখন এই প্রথম লাইনটা দিব হচ্ছে, আমাদের যদি এরকম প্রশ্ন আসে জ্ঞানমূলকে, আন্তর্জাতিক অর্থায়ন কাকে বলে, তখন আমরা এটা দিতে পারি মিস যে আসসালামু আলাইকুম। অর্থায়নে আমদানি এবং রপ্তানি খাতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা হয় তাকে আন্তর্জাতিক অর্থায়ন বলে। ঠিক আছে, কি দিতে পারি, যে অর্থায়নে আমদানি এবং রপ্তানির খাতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা হয় তাকে বলা হচ্ছে তোমার আন্তর্জাতিক অর্থায়ন। এরপর দেখে দিয়েছি বাংলাদেশ প্রধানত আমদানি নির্ভর দেশ। এই প্রশ্নটা প্রায় এমসিকিউতে আসে যে বাংলাদেশ কিরূপ দেশ। ঠিক আছে, তো নিচে আমাদের দিতে হবে যে আমদানি নির্ভর দেশ মানে হচ্ছে আমরা পণ্য বেশি নিয়ে আসি, পণ্য বিদেশে আমরা হচ্ছে কম পাঠাই। আমাদের, আমরা প্রত্যেকে জানি আমাদের চাল, পেঁয়াজ, রসুন, আদা থেকে শুরু করে কসমেটিক্স, ওষুধ, মেশিনারি, তারপরে হচ্ছে তোমার ভোগ্য পণ্য, ম্যাক্সিমাম প্রোডাক্টই কিন্তু আমাদের বিদেশ থেকে আসলে আমদানি করতে হয়। প্রতি বছর বিপুল পরিমাণ খাদ্য সামগ্রীর মধ্যে যে আমি বলে ফেলেছি, চাল, ডাল, পেঁয়াজ, ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে যে বাচ্চাদের যে গুঁড়া দুধ গুলা দেখো, তারপরে হচ্ছে আমরা যে চকলেট খাচ্ছি, বিভিন্ন ধরনের তোমার হচ্ছে যে সস বা তোমার চাইনিজ আইটেম তৈরি করার জন্য যে ধরনের সামগ্রী লাগে সবই কিন্তু আমরা বাইরে থেকে তোমার হচ্ছে আমদানি করছি। কাঁচামাল হচ্ছে ব্যবসায় যখন কোনো পণ্য তৈরি করতে যায় তখন আসলে আসলে কাঁচামালটা লাগে কিরকম, যেমন ধরো তুমি কাপড় তৈরি করবা, তোমার সুতা লাগবে, এই সুতাগুলোও কিন্তু আমরা বাইরে থেকে আমদানি করে নিয়ে আসি। বা হচ্ছে তুমি হচ্ছে যে ধরো আহ ওষুধ বানাবা, তো ওষুধের জন্য কিছু তোমার ইনগ্রিডিয়েন্টস লাগবে, তো সেগুলো আমরা বাইরে থেকে নিয়ে আসতেছি। মেশিনারিজ তো বোঝানোর কিছু নাই, তো ওষুধ তো বলেই দিয়েছে। পেট্রোলিয়াম ইত্যাদি, পেট্রোলিয়াম বলতে এখানে বোঝা যাচ্ছে তোমার এই যে আমরা যে আমাদের ইঞ্জিন গুলো যেগুলো দিয়ে চলে আসলে, মানে গাড়ি চালাতে আমাদের আসলে তোমার এই যে পেট্রোল জাতীয় যে পদার্থগুলো লাগে সেটা কি আসলে পেট্রোলিয়াম বলছে। তো এই জাতীয় তোমার গাড়ি বলো আর ইঞ্জিন বলো, এই পেট্রোলিয়াম জাতীয় পদার্থ ছাড়া তো আমাদের পুরো কারখানা বা পুরো তোমার দেশই বন্ধ হয়ে যাবে। তো এই জিনিসটাও কিন্তু আমাদের বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। এগুলো হচ্ছে আমাদের আমদানি তোমার খাতগুলো। এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কি পরিমাণ কি কি জিনিস বিদেশ থেকে আমরা মূলত আমদানি করি, তখন আমরা এগুলো দিব, খাদ্য সামগ্রী, কাঁচামাল, মেশিনারিজ, এগুলো। ঠিক আছে, এর পরের লাইনটা আমরা দেখি। আমার আসলে অনেক কাশি উঠে যায়। আচ্ছা দেখো, অপরপক্ষে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, কৃষি দ্রব্য ইত্যাদি বিদেশে রপ্তানি হচ্ছে। তো আমাদের দেশ থেকে আমরা পাঠাচ্ছি, আমরা ছোটবেলা থেকেই জানি পাট হচ্ছে আমাদের, আমরা সোনালী আঁশ বলতাম, পাট এবং পাট তৈরি দ্রব্যগুলো আমরা পাঠাচ্ছি, তৈরি পোশাক পাঠাচ্ছি। ঠিক আছে, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি পোশাকগুলো পাঠাচ্ছি, কৃষিজাত দ্রব্য আমরা কিন্তু বিদেশে প্রচুর মাছ, তারপরে তোমার আমাদের দেশের সবজিগুলো এগুলো কিন্তু আমরা বাইরে পাঠাচ্ছি। ঠিক আছে, তো ইত্যাদি দ্রব্য বিদেশে রপ্তানি করা হচ্ছে। রপ্তানি থেকে আমদানি বেশি করতে হয় বলে প্রতি বছর বিরাট অঙ্কের বাণিজ্য ঘাটতি দেখা যায়। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আমরা কি কি শিখলাম, প্রথমে শিখলাম হচ্ছে তোমার আন্তর্জাতিক অর্থায়ন কাকে বলে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা দেখলাম যে আন্তর্জাতিক অর্থায়ন আমরা কি কি জিনিস আমদানি করি, আর হচ্ছে আমরা কি কি জিনিস তোমার হচ্ছে রপ্তানি করি, এই জিনিসগুলো দেখলাম। তো এখন আমরা যে জিনিসটা দেখবো যে বাণিজ্য ঘাটতি, এই জিনিসটা আমাদের একটু বোঝা লাগবে যে বাণিজ্য ঘাটতি জিনিসটা কি। এটাও আমাদের জ্ঞানমূলকের প্রশ্নে আসে। দেখো বলেছে যে
রপ্তানি হতে আমদানি বেশি করতে হয় বলে প্রতি বছর বিরাট অঙ্কের বাণিজ্য ঘাটতি দেখা দেয়। ধরো আমি এটা জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে আমরা প্রতি বছর 20 টাকার দ্রব্য হচ্ছে বিদেশে পাঠাচ্ছি, আমাদের দেশ থেকে 20 টাকার দ্রব্য বিদেশে পাঠাচ্ছি, আর ওদের কাছ থেকে আমরা হচ্ছে তোমার 80 টাকার দ্রব্য নিয়ে আসতেছি। খেয়াল করো, তোমার পকেট থেকে পুরো দেশটাকে তুমি চিন্তা করো, তোমার পকেটে আসতেছে 20 টাকা, তোমার পকেটে আসতেছে 20 টাকা, তোমার পকেট থেকে চলে যাচ্ছে কত, 80 টাকা। তাহলে দেখো তোমার এই যে মাইনাস 60 টাকা হবে তোমার আহ বিষয়টা। এই যে দেখো মাইনাস যে হলো, এই মাইনাসটাকে আমরা ঘাটতি বলবো। মানে হচ্ছে তোমার আয় থেকে তোমার ব্যয়টা বেশি, এটা পুরো দেশের অর্থায়নটাকে আমরা চিন্তা করছি। আমরা মাত্র বিদেশিদের কাছ থেকে 20 টাকা পাচ্ছি, তার বিনিময়ে আমরা ওদেরকে 80 টাকা দিয়ে দিচ্ছি। এই যে প্রতি বছর আমাদেরকে এত কিছু আমদানি করতে হচ্ছে, আমাদের আমদানিটা বেশি আর রপ্তানি কম বলেই আমাদের কি তৈরি হচ্ছে, বাণিজ্য ঘাটতি। দেখো এই লাইনটা আমি এখন আবার পড়ছি, রপ্তানি হতে আমদানি বেশি করতে হয় বলে প্রতি বছর বিরাট অঙ্কের বাণিজ্য ঘাটতি দেখা দেয়। খেয়াল করেছো অঙ্কটা কিন্তু বেশ বড়ই আমি দেখিয়েছি। মাত্র 20 টাকা আমাদের দেশে আসতেছে আর আমাদের দেশ থেকে চলে যাচ্ছে 80 টাকা। তাহলে একটা দেশের জন্য 60 টাকা করে, মানে মাইনাস 39, মাইনাস মানে কি ঘাটতি। তো যখন রপ্তানি থেকে আমদানিটা বেশি হয় তখনই বাণিজ্য ঘাটতি দেখা দেয়। প্রশ্ন হতে পারে বাণিজ্য ঘাটতি কি, তখন আমরা দেখব রপ্তানি থেকে আমদানি বেশি করতে হয় বলে বা রপ্তানি থেকে আমদানি বেশি হলে তাকে বাণিজ্য ঘাটতি বলে। এটা একটা জ্ঞানমূলকের প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখি যে এই বাণিজ্য ঘাটতিটা আমরা কেমনি মানে পূরণ করি। এই ঘাটতি পূরণে প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স বিশেষ ভূমিকা রাখে। এখন এখানে আরেকটা প্রশ্ন তৈরি হয়ে গেল, তোমাদের প্রতিটা লাইনে লাইনে প্রশ্ন করা যায়, ঠিক আছে, প্রতিটা লাইন ইম্পর্টেন্ট। আমরা একদম প্রতিটা লাইন সুন্দর করে মনোযোগ দিয়ে পড়বো এবং একটা খাতা তো আমি আগেই বানাতে বলেছি, খাতার মধ্যে এই ছোট ছোট প্রশ্নগুলো যদি আমরা লিখে ফেলি তাহলে আর এমসিকিউর জন্য আমাদের কোনো আলাদা গাইডের বা কিছু প্রয়োজন হবে না। আমাদের বই থেকে পড়লে আমাদের নিজেদেরই জ্ঞান অনুধাবন, তারপর এমসিকিউ সবকিছু মানে একসাথে প্রিপারেশন হয়ে যাবে। দেখো এখন পরবর্তী প্রশ্ন হতে পারে যে এই বাণিজ্য ঘাটতি আমরা কিভাবে পূরণ করি। বাণিজ্য ঘাটতিটা আসলে পূরণ করতে বিদেশিরা আমাদের যে অর্থটা পাঠায় সেটাকে আমরা বলি রেমিটেন্স। একটু বুঝিয়ে দিই, ধরো তোমাদের কারো বাবা বিদেশ থাকে, সে বিদেশ থেকে প্রতি মাসে মাসে ডলার পাঠাচ্ছে, তাহলে ওনার যে ডলারটা পাঠাচ্ছে এটাকে আমরা বলবো রেমিটেন্স। এই রেমিটেন্সে এই ঘাটতিটাকে পূরণ করে দেয়। ধরো তোমার বাবা প্রতি মাসে মাসে $10 করে পাঠাচ্ছে, আমার আসলে একটু বেশি জায়গা নিয়ে দেখানো উচিত ছিল, $10 করে পাঠাচ্ছে। এই $10 করে পাঠালে $10 কি হবে আমাদের বলতো, যোগ হবে। যোগ হলে দেখো আমাদের 60 মাইনাস 60 থেকে যদি আমি প্লাস 60 করি তাহলে আমার কত হয়ে যাবে বলতো, -50। তার মানে কি হচ্ছে, আমার বাণিজ্য ঘাটতি কমছে। আবার ধরো একজনের মামা তোমার হচ্ছে বাইরে থাকে, সে আবার কি করলো, আবার আরো $10 পাঠালো। তাহলে এই যে সে যদি $10 পাঠায় তাহলে আমাদের যদি আরো $10 আমাদের দেশে যোগ হয় তাহলে এই -50টা কমে কত হয়ে যাবে, -40। হ্যাঁ, -40। এই তো এরকম করে করে বিদেশিরা যখন আমাদেরকে অর্থ পাঠায়, সেটা বিভিন্ন দেশ থেকে হতে পারে, তখন আমাদের এই বাণিজ্য ঘাটতিটা তোমার কিছুটা পূরণ হয়, বিশেষ ভূমিকা রাখে বলেছে। তার মানে যে বাণিজ্য ঘাটতি যে আমাদের একদম পুরা নাই হয়ে যাচ্ছে এরকম না। পুরা নাই হয়ে গেলে তো আমরা অনেক ধনী রাষ্ট্র হয়ে যাব, ঠিক আছে, আমাদের দেশ ওই বিশ্বের বড় বড় উন্নত দেশের মতো হয়ে যাবে যখন আর আমাদের বাণিজ্য ঘাটতিটা থাকবে না। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে যে তখনই আমরা অর্থনৈতিকভাবে মানে খুব সমৃদ্ধশালী হতে পারবো যখন এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, যখন দেশের থেকে 80 টাকার পণ্য বিদেশ যাবে আর মাত্র 20 টাকার পণ্য আমাদের দেশে ঢুকবে, তখনই আমরা আসলে অর্থনৈতিকভাবে ধনী একটা দেশ হতে পারবো, ঠিক আছে। দেখো আমাদের দেশে বা মার্কেটে গেলে আমাদের যখন জামা কাপড় কিনি তখন আমরা ইন্ডিয়ান এবং পাকিস্তানি ড্রেস খুঁজি, যখন আমরা কসমেটিক্স কিনতে যাই তখন আমরা বাইরের
ক্রিম, স্নো এগুলা কিনতে যাই। ওষুধ কিনতে গেলেও ডাক্তাররা ভালো মানে বড় রোগের ওষুধগুলো বাইরের ওষুধটা লেখে। তাহলে দেখো সবকিছু কিন্তু এই যে লিখছে বা আমরা বাইরের প্রোডাক্ট কিনছি, আমাদের টাকাগুলো কিন্তু আল্টিমেটলি কোথায় চলে যাচ্ছে? এই দেখো আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি, দেশের বাইরে চলে যাচ্ছে। তো এরকম যতদিন টাকা আমাদের দেশের বাইরে যাবে, ততদিন পর্যন্ত আমরা খুব ধনী দেশ হতে পারবো না। যখন আমাদের দেশে টাকা বেশি করে বরঞ্চ বিদেশিরা আমাদের জিনিস বেশি কিনবে, তখন হচ্ছে বা আমরা আমাদের জিনিস বেশি কিনবো, তখনই আসলে আমাদের দেশটা একটা ধনী দেশ হিসাবে তোমার আত্মপ্রকাশ করবে। যেমন দেখো চীন, চীনের কিন্তু এখন দিন দিন চীনের অনেক উন্নতি হচ্ছে। কয়েক বছরের মধ্যে চীন আমেরিকাকেও ছাড়িয়ে যাবে। কেন বলে তো? কারণ চীন থেকে পৃথিবীর বেশিরভাগ দেশের লোক পণ্য আমদানি করে। আমরাও আমাদের ম্যাক্সিমাম পণ্য এখন কিন্তু চীনে, আমাদের দেশের যে খেলনা বলো, বাচ্চাদের প্লাস্টিকের খেলনা থেকে শুরু করে ম্যাক্সিমাম ওই যে আইটেম গুলো কিন্তু আমাদের চীনের। ঠিক আছে, যে আমাদের মোবাইল গুলো দেখো হাতে চীনের তৈরি। চীনের থেকে শুধু আমরা না, ওয়ার্ল্ডের বিশ্বের বেশিরভাগ দেশের লোকই চীন থেকে এখন পণ্য আমদানি করে নিয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু চীন আস্তে আস্তে অনেক সমৃদ্ধশালী দেশ হয়ে যাচ্ছে। তো আমরা কি শিখলাম? যে আমাদের দেশটা আসলে আমাদের অনেক বাণিজ্য ঘাটতি থাকে। তো এই বাণিজ্য ঘাটতিটা পূরণে বিদেশিরা যখন আমাদেরকে অর্থ পাঠায়, এই ডলার পাউন্ড গুলো, তখন আস্তে আস্তে এই বাণিজ্য ঘাটতিটা কিছুটা তোমার কমে আসে। তো এই যে বিদেশিরা অর্থ পাঠাচ্ছে সেটাকে রেমিটেন্স বলে। এখন যদি প্রশ্ন আসে রেমিটেন্স কি, তখন আমরা বলবো যে আহ, প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ কি কি বলছে? রেমিটেন্স। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের দেখো কতগুলো প্রশ্ন হয়ে গেল। এখন আমরা একটু আহ অন্য লাইনে যাচ্ছি, একদম লাস্টের লাইনটা দেখো। আন্তর্জাতিক অর্থায়নে আমদানি এবং রপ্তানি খাতসমূহ নিয়ে আলোচনা করা হয়। এই যে এই লাইনটা কিন্তু আমরা প্রথমেই পড়েছি। আন্তর্জাতিক অর্থায়নে আমদানি এবং রপ্তানি খাতসমূহ নিয়ে আলোচনা করা হয় এবং এই সংক্রান্ত ঘাটতি কিভাবে ব্যবস্থাপনা করা যায় তা নিয়েও আলোচনা করা হয়। এই যে ঘাটতিটা যে হচ্ছে, আমাদের যে বাণিজ্য ঘাটতি দেখা যাচ্ছে, এই বাণিজ্য ঘাটতিটা কিভাবে আমরা কমাতে পারি সেটা নিয়েও আন্তর্জাতিক অর্থায়নে আলোচনা করা হয়। তুমি চিন্তা করো, আমাদের ফিনান্স বা অর্থায়নে তোমার হচ্ছে যে ব্যক্তিটা বা যেটা পরিধি আমরা বলতে পারি, সেটা কিন্তু অনেক বিশাল। ঠিক আছে, সেটা শুধুমাত্র যে আমাদের একটা ব্যবসার ক্ষেত্রে সীমাবদ্ধ সেটা না, সেটা আমাদের পুরো দেশের একটা অর্থনীতির সাথে আসলে এই ফিনান্সের বিষয়টা জড়িত। তো সেটাকেই কিন্তু আসলে আমরা কি বলছি? আন্তর্জাতিক অর্থায়ন। ঠিক আছে, তো আমি আন্তর্জাতিক অর্থায়নটা শেষ করলাম। এখন তোমরা বলো যে তোমাদের এই আন্তর্জাতিক অর্থায়নে কোনো প্রবলেম আছে কিনা, যে এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা। তোমাদের প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, আফসানা আক্তার আছো, আনিশা জামান জি আছো, হাফিজা আছো, আবিদিন, তারপরে আছো লামিমা রহমান, সুমাইসা, তারপর তাসফিয়া, তারপর হচ্ছে তানিশা। তোমাদের মিস লামিয়া রহমান, লামিরা না। ও আচ্ছা, হ্যাঁ, লামিয়া। তো হচ্ছে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো, যদি বুঝতে কোথাও অসুবিধা হয় সেটা জিজ্ঞেস করতে পারো। মিস আমি লাস্ট লাইনটা একটু বুঝতে পারি না, যে এখানে বলছেন আন্তর্জাতিক অর্থায়নে আমদানি ও রপ্তানি খাতসমূহ সম্পর্কে আলোচনা করা হয়। হুম হুম, আচ্ছা। তো আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমরা একবার বুঝিয়ে প্রথমেই বুঝিয়েছিলাম, তারপরে বুঝিয়ে দিচ্ছি। দেখো, তো আন্তর্জাতিক অর্থায়নে আমদানি এবং রপ্তানি খাত, খাত বলতে কি বোঝায়? এই যে দেখো, আমরা যে জিনিসগুলো বিদেশে পাঠাই সেগুলা বলে আমদানির খাত। সরি, বিদেশ থেকে যেগুলো আমরা বিদেশ থেকে নিয়ে আসি সেগুলোকে আমরা বলছি আমদানির খাত। যেমন আমরা বিদেশ থেকে কি কি নিয়ে আসি? খাদ্য সামগ্রী, কাঁচামাল, মেশিনারিজ, ওষুধ, পেট্রোলিয়াম, এই জাতীয় পদার্থগুলো আমরা বিদেশ থেকে নিয়ে আসি। তাহলে আন্তর্জাতিক অর্থায়নে এই যে যে এই বিষয়গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করা হয় বলতে বোঝায় যে আমরা কি কি জিনিস পাঠাবো। সরকার কিন্তু নির্ধারণ করে দেয়, আমার ইচ্ছা হলো আমি একটা জিনিস পাঠিয়ে দিলাম, এরকম কিন্তু না। ইন্টারন্যাশনালি কিছু অ্যাক্সেস থাকা লাগে, মানে তোমার
একটা দেশের দুইটা দেশের সরকারেরই পারমিশন লাগে। তুমি একটা কিছু ইউএসএ তে পাঠাবা, কিন্তু ইউএসএ সরকারেরও পারমিশন লাগবে, আবার বাংলাদেশের সরকারেরও পারমিশন লাগবে। তো তুমি কি কি জিনিস বিদেশে মানে রপ্তানি করবা, সে খাতগুলো কিন্তু যে সরকার ঠিক করে দেয়। এই জন্যই বলেছে যে খাত নিয়ে আলোচনা করা হয়, মানে এই আন্তর্জাতিক অর্থায়নে তোমার বিদেশ থেকে কি কি জিনিস পাঠাবা এবং বিদেশের থেকে কি কি জিনিস তুমি আনবা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। তো বাংলাদেশে সাধারণত কি কি জিনিস তোমার আহ আনা হয় বিদেশ থেকে, যেমন খাদ্য সামগ্রী, কাঁচামাল, মেশিনারিজ, ওষুধপত্র, এগুলো বিদেশ থেকে আমরা প্রতি বছর নিয়ে আসি। আবার আমরা পাঠাচ্ছি হচ্ছে তৈরি পোশাক, পাটজাত দ্রব্য, কৃষি দ্রব্য, এগুলো। তো এগুলা কোন কোন জিনিসগুলো আমরা পাঠাবো, কি পরিমাণে আমরা পাঠাতে পারবো, আমাদের ট্যাক্স কি হবে বা কর কিরকম হবে, এই সব কিছু নিয়ে আসলে আন্তর্জাতিক অর্থায়নে আলোচনা করা হয়। এবং প্রতি বছর যেহেতু বিপুল পরিমাণের জিনিস আমরা আমদানি করছি এবং আমাদের রপ্তানিটা কম, এই জন্য আমাদেরটা কি তৈরি হচ্ছে, ঘাটতি। এই যে দেখো, আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম যে আমরা 80 টাকার জিনিস হচ্ছে বিদেশ থেকে আনছি আর মাত্র 20 টাকার জিনিস আমরা পাঠাচ্ছি। তো আমাদের যে ঘাটতি তৈরি হচ্ছে, এই ঘাটতিটা কিভাবে কমানো যায় সেটা নিয়েও কিন্তু তোমার এই আন্তর্জাতিক অর্থায়নে আলোচনা করা হয়। মানে সরকার প্রতি বছরই তোমার নীতি নির্ধারণ করে যে কিভাবে আমরা রপ্তানিকে বাড়াতে পারি। যত আমরা রপ্তানি বাড়াবো তত আমাদের এই ঘাটতিটা কি হবে, কমে যাবে। রপ্তানি যত বাড়াতে পারবো ততই আমাদের ঘাটতি কমে যাবে। প্লাস হচ্ছে এই যে বিদেশিরা যে টাকা পাঠাচ্ছে, সেই রেমিটেন্স তো বাড়লে আমাদের কি বাড়বে বলতো, ঘাটতিটা কমে যাবে। তো এই আন্তর্জাতিক অর্থায়নে আসলে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে যে কি কি জিনিস আমরা পাঠাবো, কি কি জিনিস আমরা আনবো, ঘাটতি তৈরি হলে সেই ঘাটতিটা কিভাবে কমানো যায়, এটাকে আমরা বলছি ব্যবস্থাপনা। ঠিক আছে, ঘাটতিটাকে আমরা কিভাবে কমাতে পারি এটাকে বলছি ব্যবস্থাপনা। তো এটাকে আমরা, এগুলা নিয়ে যে আলোচনা করা হচ্ছে সেটাকে আমরা বলছি আন্তর্জাতিক আহ অর্থায়ন। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি আশা করি যে বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থসংস্থান নিয়ে। ঠিক আছে, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থসংস্থান নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো, এখন অব্যবসায়ী প্রতিষ্ঠান আহ বলতে কি বোঝায়? সমাজের এমন কিছু প্রতিষ্ঠান থাকে যারা আসলে প্রফিট করার আহ উদ্দেশ্যে ব্যবসা করে না। ঠিক আছে, সমাজে এমন কিছু প্রতিষ্ঠান থাকে যারা প্রফিট করার উদ্দেশ্যে বা বিজনেস করার উদ্দেশ্যে ব্যবসা করে না, কিন্তু প্রতিষ্ঠানটিকে চালাতে হয়। যেমন ধরো এতিমখানা, মসজিদ, মাদ্রাসা, ঠিক আছে, তোমার হচ্ছে তারপরে তোমার গির্জা, এই ধরনের কিছু প্রতিষ্ঠান আছে যে যারা আসলে মানব কল্যাণে কাজ করে, বা নিজেদের আহ, কি বলবো, মনের চাহিদায় তারা হচ্ছে মানুষের জন্য কিছু করতে চায়, এই জন্য তারা কাজ করছে। তো এই দেখো, খেয়াল করে দেখো, সমাজে এমন কিছু প্রতিষ্ঠান বা সংস্থা থাকে যা মানব কল্যাণে বা দরিদ্র ও বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত। এ ধরনের প্রতিষ্ঠান পরিচালনার জন্য অর্থ বা অর্থের সমতুল্য পণ্য বা সেবার প্রয়োজন আছে, এবং সেই অর্থে দক্ষ ব্যবস্থাপনারও প্রয়োজন আছে। এক্ষেত্রে অর্থায়ন যে ভূমিকা রাখে তা হচ্ছে অর্থ। মিস আপনার কথা আটকে আটকে আসছে। হ্যাঁ, কিছু বলছো? মিস আপনার মিস ওরিনের প্রবলেম, কি এটার জন্য হয়তো আটকে আটকে আছে। কথা আটকে আসতেছো তুমি? আটকে আটকে শুনছো? আচ্ছা, ঠিক আছে, আমি আবার বলছি, কারণ এটা হলো তো আসলে কিছু করার নাই, নেটওয়ার্কের প্রবলেম থাকে। ধরো আমার নেটওয়ার্ক জি মিস। দুর্বল হলেও হতে পারে, বা যে শুনছো তার নেটওয়ার্ক দুর্বল হলেও এরকম হতে পারে। তো একটু আমরা দেখি যে আমরা কি পড়ছিলাম, যে অব্যবসায়ী প্রতিষ্ঠান যেগুলো, সেটা তো বুঝলাম, যে প্রতিষ্ঠানগুলো মানব কল্যাণে বা দরিদ্র বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত থাকে, এই ধরনের প্রতিষ্ঠানকে আমরা বলছি অব্যবসায়ী প্রতিষ্ঠান। কিন্তু এই প্রতিষ্ঠানগুলো চালানোর জন্য কিন্তু অর্থের প্রয়োজন আছে, এবং সেই অর্থেরও সুন্দরভাবে ব্যবস্থাপনা করতে হবে। তো এখন এইখানে অর্থায়নটা কিভাবে কাজ করে দেখো। এই ক্ষেত্রে অর্থায়ন যে ভূমিকা রাখে তা হচ্ছে অর্থ, অর্থের সমতুল্য সম্পদ সংগ্রহের উৎস চিহ্নিতকরণ এবং তার সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটির সেবামূলক উদ্দেশ্যকে সফল করা। তার মানে এই ধরনের প্রতিষ্ঠানের কাজ হচ্ছে যে কিভাবে আমরা
টাকাটা যে আমরা অ্যারেঞ্জ করব প্রতিষ্ঠানটাকে চালানোর জন্য, এবং সেই অ্যারেঞ্জ করার পর টাকাটা খুবই সুন্দর করে ব্যবহার করতে পারবো, ব্যবহার করে যাতে আমাদের যে সেবামূলক উদ্দেশ্য সেটা যাতে সফল করা যায়। ঠিক আছে, তো আমরা একটা উদাহরণ দিয়েছি, দেখো উদাহরণটা দেখলে আসলে এটা খুব সোজা, এটা আমরা বুঝে যাব। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, একটি এতিমখানা মুনাফা ভিত্তিক প্রতিষ্ঠান নয়। এমসিকিউতে আসবে যে নিচের কোনটি মুনাফা ভিত্তিক প্রতিষ্ঠান নয়, তখন কিন্তু এই যে এতিমখানা শব্দটা মনে রাখতে হবে। এছাড়াও কিন্তু আমি কিছু প্রতিষ্ঠানের নাম বলেছি, সেগুলো মনে রাখতে হবে, যেমন মসজিদ, মন্দির, ঠিক আছে, তারপরে তোমার এই যে আমরা যেটাকে বলি লিল্লা বোর্ডিং, মানে আহ বাচ্চাদের একদম দরিদ্র বাচ্চারা যেখানে থাকে, তো এই ধরনের, বা তোমার হচ্ছে বৃদ্ধাশ্রম যেগুলো সরকারি আছে, এগুলো কিন্তু তোমার মুনাফা ভিত্তিক প্রতিষ্ঠান না। তবে এটিরও অর্থের প্রয়োজন আছে, বিভিন্ন অনুদানের মাধ্যমে এরা অর্থ সংগ্রহ করে। তো তারা কোথায় অর্থ পায়? সমাজের যাদের টাকা পয়সা বেশি আছে তারা কিন্তু তোমার হচ্ছে এই অনুদান দেয়। ঠিক আছে, যেমন তোমার বেশি কিছু টাকা আছে, তুমি এতিমখানায় কিছু টাকা দিলা, আবার ধরো আমি কিছু টাকা দিলাম, বা তোমার হচ্ছে সরকার থেকে কিছু টাকা আসলো, তো এই অনুদানের অর্থটার মাধ্যমেই কিন্তু তারা অর্থটা সংগ্রহ করে, কারণ এরা তো আর ব্যবসা করছে না, তাহলে তারা টাকা কোথায় পাবে? সমাজের বিত্তশালীরা বা সরকার বা বিভিন্ন এনজিও বা বিদেশিরাও অনেক সময় অনুদান করে। ঠিক আছে, দেশের বাইরে যে বিদেশিরা আছে তারা আমাদের দেশের মতো দরিদ্র দেশে এই ধরনের এতিমখানাতে অনুদান দেয়। তো এই অনুদানের মাধ্যমে তারা অর্থ সংগ্রহ করে, সংগৃহীত অর্থ ব্যয় করা হয় এতিমদের বিভিন্ন উন্নয়নে। ফলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থের উৎস চিহ্নিতকরণ এবং উদ্দেশ্য অর্জনে এর যথাযোগ্য ব্যবহার নিশ্চিত করাই অব্যবসায়ী অর্থায়নের মূল উদ্দেশ্য। তাহলে অব্যবসায়ী অর্থায়নের মূল উদ্দেশ্য কি? আমরা তো বুঝেই গেলাম, মানব কল্যাণ। ঠিক আছে, তো এই যে অর্থগুলো আমরা দেখলাম, এটার অর্থটা মূলত কোনখান থেকে আসে বলো তো? এটা অর্থটা আসে হচ্ছে তোমার অনুদানের মাধ্যমে। এদের নিজস্ব কোনো টাকা নেই, এরা অনুদানের মাধ্যমে তোমার হচ্ছে অর্থটা পাচ্ছে। এই অনুদানের অর্থটা কিভাবে তোমার হচ্ছে যে সুস্থভাবে ব্যবহার করতে পারে, সেই সুস্থভাবে ব্যবহারের মাধ্যমেও কিন্তু তোমার একটা এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্যটা সফল হবে। তাহলে এইখানেও ব্যবসা নাই, মুনাফা নাই, কিন্তু অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা আমাদের দরকার আছে। অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা না হলে এতিমদের তোমার খাবারটা ঠিক মতো দেওয়া যাবে না, পোশাকটা ঠিক মতো দেওয়া যাবে না, এতিমদের চিকিৎসা ঠিক মতো হবে না। তো এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের যে এই যে অর্থগুলো কোন খাতে কখন কতটুকু ব্যয় করা হবে, এটাই আসলে হচ্ছে তোমার ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থায়নটা। ঠিক আছে, তো এটা আমরা মনে রাখবো। এখানে কি কি দেখো, অনুদান শব্দটা নিচে আমি দাগ দিয়েছি, উদ্দেশ্য হচ্ছে তোমার মানব কল্যাণ। ঠিক আছে, এটাও আমাদের এমসিকিউতে আসে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে কি মানব কল্যাণ, এবং এরা কোথা থেকে টাকা পাচ্ছে? বিভিন্ন অনুদানের মাধ্যমে। আবার একটা শব্দ এখানে দেখো, এতিমখানা মুনাফা ভিত্তিক প্রতিষ্ঠান না। তো এই জাতীয় জিনিসগুলো কিন্তু তোমার আমাদের পরীক্ষায় এখান থেকে চলে আসে। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? আমরা আসলে দুই ধরনের অর্থায়ন সম্পর্কে জানলাম। প্রথমে আমরা দেখলাম যে আন্তর্জাতিক অর্থায়ন, সেটা আসলে অনেক বিশাল একটা ব্যাপার, তাই না? সেখানে আমদানি রপ্তানি এই খাতগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। পরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান, মানে যার মূল উদ্দেশ্য আসলে জনগণের বা মানুষের কল্যাণ। সেইখানে তোমার এত বেশি টাকা আসলে তো থাকে না, এক একজন যে তোমার সাহায্য করে বা অনুদান দেয়, সেই অনুদানের টাকাই আসলে প্রতিষ্ঠানটা চলে। এবং এই অনুদানের টাকাটা যে সুস্থভাবে ব্যবহার করতে হবে, এই যে সুস্থভাবে ব্যবহারের উপায়টা যে বা যে প্রক্রিয়াটা, সেখানে এখানে একটা কি অর্থায়ন আমরা বলছি, যে আমরা কি পরিমাণ টাকা এতিমদের তোমার খাবারের জন্য ব্যয় করব, কি পরিমাণ টাকা এতিমদের চিকিৎসার জন্য ব্যয় করব, কি পরিমাণ টাকা ওদের পোশাকের জন্য ব্যয় করব, এবং অনুদানগুলো আমরা কিভাবে সংগ্রহ করব, এগুলা তোমার এই অর্থায়নের মধ্যে পড়বে। ঠিক আছে, যে অনুদান কিন্তু সব মাসে সমান হয় না, যেহেতু অনুদান কেউ কিন্তু বাধ্য থাকে না, কোনো মাসে বেশি হয় কোনো মাসে কম হয়। তো এই সমস্ত বিষয় হচ্ছে তোমার অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থায়ন। ঠিক আছে, তো আশা করি যে তোমরা এটাও বুঝতে পেরেছো, আর যদি কারো এটাতে প্রবলেম থাকে তাহলে জিজ্ঞেস করো। অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থ সংস্থান, এখানে যদি কারো কোনো
সমস্যা থাকে তাহলে জিজ্ঞেস করো। আচ্ছা, আমার যেহেতু কেউ জিজ্ঞেস করছো না, আমি ধারণা যে বুঝতে পেরেছো, এটা আসলে বুঝতে পারবা কারণ এটা সোজা। তো এখন আমরা চলে যাচ্ছি একদম মূল। আমরা মূলত যে জিনিসটা পুরা বইটাতে আমরা পড়বো সেটা হচ্ছে ব্যবসায় অর্থায়ন বা বিজনেস ফাইন্যান্স। ঠিক আছে, আমরা অর্থায়নের 5টা ধরন পড়েছি, কিন্তু আমরা এই 9-10-এ বা তোমার হচ্ছে যে ইন্টারমিডিয়েটে যে অর্থায়নটা পড়ি সেটা হচ্ছে তোমার ব্যবসায় অর্থায়নটা, মানে হচ্ছে ব্যবসার ক্ষেত্রে অর্থায়নটা কিরকম হয় সেটা। আমরা আন্তর্জাতিক অর্থায়নও পড়ি না, আমরা সরকারি অর্থায়নও পড়ি না। এগুলো যে আমরা কখন পড়বো, যখন আমরা বিবিএ তে চলে যাব করতে হায়ার লেভেলে, তখন আমরা প্রতিটা এই আন্তর্জাতিক অর্থায়ন, সরকারি অর্থায়ন, ঠিক আছে, তারপরে তোমার আহ, ইসলামিক অর্থায়ন যেটা আছে, অব্যবসায়িক প্রতিষ্ঠান অর্থায়ন, প্রতিটা আমাদের আলাদা আলাদা একটা সাবজেক্ট হবে, তখন আমরা এগুলো আরো ব্যাপক জানতে পারবো। কিন্তু আমরা এই 9-10 এবং ইন্টারমিডিয়েটে আমরা হচ্ছে জানতে পারবো কি ব্যবসায় অর্থায়ন সম্পর্কে। এটাই হচ্ছে অর্থায়নের মূল। তো দেখো আমরা এখন পড়তে যাচ্ছি ব্যবসায় অর্থায়ন। খেয়াল করো, এখানে বলেছে যে আমি যেটা তোমাদেরকে বললাম এটাই হচ্ছে অর্থায়নের মূল, তার মানে হচ্ছে অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে ব্যবসায় অর্থায়ন বা বিজনেস ফাইন্যান্স। ঠিক আছে, মানে হচ্ছে যে আসলে আমরা ব্যবসা করি তো তোমার হচ্ছে মুনাফা অর্জনের জন্য, এবং অর্থের প্রয়োজনও তোমার বেশি কিসের জন্য, মুনাফা অর্জনের জন্য। তো বিজনেস ফাইন্যান্সের তোমার মূল উদ্দেশ্যই কিন্তু তোমার এই মুনাফা অর্জন। ঠিক আছে, বিজনেস ফাইন্যান্স মূল উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন, এবং এটাই হচ্ছে অর্থায়নের সবচাইতে গুরুত্বপূর্ণ ধরন। তো এখন বলেছে যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ ক্ষতির ঝুঁকি নিয়ে গঠিত সংগঠনকে ব্যবসা প্রতিষ্ঠান বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের সংজ্ঞা। ব্যবসা প্রতিষ্ঠানের সংজ্ঞা। তো আমরা যদি পরীক্ষায় আমি অনেক খাতায় দেখি যে অর্থায়ন কাকে বলে, তখন দেখি এই সংজ্ঞাটা অনেকে দিয়ে দেয়, বা ব্যবসায় অর্থায়ন কাকে বলে তখন এই সংজ্ঞাটা দেওয়া হয়। তো এটা কেন আমরা দিব, এটা তো স্পষ্ট লেখা আছে যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ ক্ষতির ঝুঁকি নিয়ে গঠিত সংগঠন। ঠিক আছে, সংগঠনকে আমরা বলছি যে ব্যবসায় প্রতিষ্ঠান। মানে যেই প্রতিষ্ঠানটা আমরা গঠন করব মুনাফা অর্জনের জন্য, মুনাফা করতে গেলে আমাদের লাভ আর ক্ষতির ঝুঁকিটাকে নিতেই হবে, তার মানে আমার ক্ষতিও হতে পারে, আমার লাভও হতে পারে। এই যে যে একটা ঝুঁকি আমরা নিচ্ছি, গঠিত সংগঠনকে আমরা ব্যবসা প্রতিষ্ঠান বলছি। যেমন ধরো যে কোনো দোকান কেউ যদি দেয়, সেটা সেটা যখন আমরা তৈরি করি তখন কিন্তু আমাদের উদ্দেশ্য থাকে যে আমি কিছু প্রফিট করব বা মুনাফা করব। তো শুধু প্রফিট করলেই হবে না, প্রফিটের সাথে সাথে আমাদের ক্ষতি বা ঝুঁকি জিনিসটাকে মাথায় রাখতে হবে। তো এই মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ ক্ষতির ঝুঁকি নিয়ে যখন কোনো সংগঠন গঠিত হয় তখন সেটাকে আমরা বলি ব্যবসায় প্রতিষ্ঠান। ঠিক আছে, এখন দেখো ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থায়নটা কিরকম। ফলে ব্যবসা প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে সেটি হলো ব্যবসায় অর্থায়ন। তাহলে আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ব্যবসায় অর্থায়ন কাকে বলে, তখন আমরা দিব যে ব্যবসা প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে সেটাই হচ্ছে কি ব্যবসায় অর্থায়ন। ঠিক আছে, তো এখানে আমরা আরো সংজ্ঞা পাবো ব্যবসায় অর্থায়নে, তো এটাও আমরা দিতে পারি। এখন আমরা তো জানলাম যে অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে ব্যবসায় অর্থায়ন, আর মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠানটা গঠন করা হয় সেটাকে আমরা বলছি ব্যবসায় প্রতিষ্ঠান। আর ব্যবসায় প্রতিষ্ঠান তোমার ব্যবসার তহবিল সংগ্রহ এবং বিনিয়োগের যে প্রক্রিয়াটা সেটাকে আমরা বলছি কি ব্যবসায় অর্থায়ন। তো এখন আমরা আসলে ব্যবসায় অর্থায়ন জানতে গেলে আমাদেরকে জানতে হবে যে ব্যবসাগুলোকে আসলে মোট কয় ভাগে ভাগ করা হয়েছে। ব্যবসা বা কারবারকে আসলে মোট 3 ভাগে ভাগ করা হয়েছে। এটা আমাদের একটা এমসিকিউ প্রশ্ন। কারবার বা তোমার ব্যবসাকে কয় ভাগে ভাগ করা হয়েছে, কয় ভাগে ভাগ করা হয়েছে, 3 ভাগে। ঠিক আছে, এক মালিকানা কারবার, অংশীদারি কারবার ও যৌথ মূলধনী কারবার। এগুলো আমরা ব্যবসায় উদ্যোগ, তোমাদের যে ব্যবসায় উদ্যোগ ক্লাসটা হয় বা সাবজেক্টটা আছে সেখানে দেখবা কি এগুলো নিয়ে খুব ডিটেলস আলোচনা হয়েছে। আবার ফিনান্সেও আছে, যেহেতু ব্যবসার
সাবজেক্ট গুলো একটার সাথে একটা লিঙ্ক। আবার দেখবা কি এগুলো অ্যাকাউন্টিং ও আছে, ঠিক আছে? যে এখন যেটা আমরা পড়ছি যে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে 3 ভাগে ভাগ করা হয়েছে: এক মালিকানা কারবার, অংশীদারি কারবার এবং যৌথ মূলধনী কারবার। তো যেহেতু এক মালিকানা কারবার, অংশীদারি কারবার এবং যৌথ মূলধনী কারবার 3 ধরনের প্রতিষ্ঠান, এই 3 ধরনের প্রতিষ্ঠানের অর্থায়নটাও বৈশিষ্ট্যগুলো কিন্তু আলাদা হয়, ঠিক আছে? তো সেগুলাই আমরা আসলে দেখবো। দেখো বলেছে এই 3 প্রকার প্রতিষ্ঠানের সাধারণ বৈশিষ্ট্যই হলো বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহ ও অর্থ ব্যবস্থাপনা। তার মানে সাধারণ বৈশিষ্ট্য কি, মানে এই বৈশিষ্ট্যটা 3টার মধ্যেই আছে। অর্থটা সংগ্রহ করবে আর অর্থ কি করবে তোমার, সেটাকে আবার ব্যবস্থাপনা করবে। আচ্ছা, ব্যবস্থাপনা বলতে কি বোঝায় আমি কিন্তু সেটা বুঝিয়েছি, আবার একটু বলে দিই। ব্যবস্থাপনা বলতে বোঝাচ্ছে, অর্থ ব্যবস্থাপনা বলতে বোঝাচ্ছে কোথায় কোন খাতে তুমি কতটুকু টাকা ব্যয় করবে। ধরো তোমার বাসায় একটা প্রোগ্রাম, তোমাকে 50,000 টাকা দেওয়া হলো, তোমাকে বলেছে 50,000 টাকা দিয়ে তুমি একটা বার্থডে পার্টি অ্যারেঞ্জ করো। তুমি 50,000 টাকার মধ্যে 5,000 টাকা রাখলে কেকের জন্য, 10,000 টাকা রাখলে ডেকোরেশনের জন্য, আর বাকি 10,000 টাকা রাখলে তুমি হচ্ছে বেলুন টেলুন এগুলা ধরো জন্য, আর বাকি টাকা তুমি খাবারের জন্য ব্যয় করলা। এই যে তুমি 50,000 টাকাকে বিভিন্ন খাতে খাতে ভাগ করলা, এটাকে আমরা কি বলছি, ব্যবস্থাপনা। মানে তুমি বার্থডে প্রোগ্রামটাকে সুন্দর করার জন্য কোথায় কতটুকু টাকা যে ব্যয় করতে হবে, এটা যে একটা বাজেট বা তুমি একটা প্ল্যানিং করলা, এটাকে আমরা বলছি কি অর্থ ব্যবস্থাপনা। তাহলে কি ব্যবসার ক্ষেত্রে এটা কি সাধারণ বৈশিষ্ট্য হলো বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহ, মানে আমি অর্থটা কোথা থেকে নিব এবং এই অর্থটার ব্যবস্থাপনা করা, ঠিক আছে? অর্থ সংগ্রহের ক্ষেত্রে স্বয়ং মূলধন, স্বয়ং মূলধন বলতে বোঝাচ্ছে নিজের মূলধন বা নিজস্ব মূলধন ও ঋণের উৎস ব্যবহৃত হয়। তার মানে তোমার নিজের টাকা আর ঋণ করেও তুমি টাকা ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করতে পারো। ব্যবসায় অর্থায়নের এই পাঠের মূল বিষয়, ঠিক আছে? তো আমরা আজকে এইটুকুই পড়বো, যেহেতু আমাদের সময়টা শেষ। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ হচ্ছে এই ব্যবসা অর্থায়নটা আবার শুরু করে বাকিগুলো পড়বো। এখন তোমাদের আমি একটু পড়া দিই, গত ক্লাসে আমাদের অ্যাটেন্ডেন্স কম ছিল। মিস আমার নেটে অনেক প্রবলেম হচ্ছে, আমি আপনার কথা বুঝতে পারতেছি না। কথা বুঝতে পারছো না? নো মিস, আমার নেটে প্রবলেম হচ্ছে। এখন শুনতে পাচ্ছো? জি মিস। আচ্ছা, তো একটু দেখো, আমরা হচ্ছে যেটা বলছিলাম যে আহ, আমাদের তো এখন সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো আগামী ক্লাসে আমরা ব্যবসা অর্থায়ন নিয়ে পড়বো, কিন্তু তোমাদের একটা বাড়ির কাজ আমি দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আহ তোমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠান আর হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন, এই দুইটা থেকে তোমরা 10টা এমসিকিউ বা জ্ঞানমূলক প্রশ্ন লিখবা। আমি তোমাদের খাতা ধরে ধরে জিজ্ঞেস করবো, ঠিক আছে? যারা ক্লাসে অ্যাটেন্ড করবা তাদেরকে। আর ব্যবসায় অর্থনটা একটু দেখে রাখবা, এখান থেকে আপাতত লেখার দরকার নেই। আগামী দিন আমরা ব্যবসা অর্থনটা যখন পড়বো তখন আবার আমি এখান থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন লিখতে দিব, ঠিক আছে? তো নেটওয়ার্ক আসলে আমারও সমস্যা হতে পারে, আমি আসলে জানি না, নিজের নেটওয়ার্ক তো নিজে বোঝা যাচ্ছে না। তোমরা দেখো যে আবার ইউটিউবে বুঝতে পারো কিনা, আর যদি প্রবলেম হয় তাহলে আমি আগামী ক্লাসে আবার বুঝিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমাদের তো 9:40 বেজে গিয়েছে। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার সবার সাথে দেখা হবে। তো তোমাদের যেই হোমওয়ার্কটা দিলাম সেটা করবা, আমি কিন্তু আগামী ক্লাসে হোমওয়ার্কটা দেখতে চাইবো, ঠিক আছে? আর এর আগের ক্লাসে যাদের প্রবলেম, মিস আজকের হোমওয়ার্ক আজকের হোমওয়ার্কটা আগামী ক্লাসেই দেখবো, আমি ভুলে গিয়েছিলাম, ঠিক আছে? এখন তো সময় শেষ হয়ে গিয়েছে। তো আর 2টা হোমওয়ার্কই একসাথে দেখে ফেলবো। যারা আজকে